সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব রমজান স্পেশাল একসঙ্গে একই ভিডিওতে ৪ রকম ইফতারের রেসিপি। আশা করছি আমার আজকের এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিটি একবার দেখে নেই। আজকের এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি আমি কিছু আলু। আলুগুলোকে আমি সেদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন একটি হাতা দিয়ে এগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতা দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। আমার এগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। আর নিয়েছি এখানে একটি ডিম। ডিমটাকে আমি একটি কাঁটা চামচ দিয়ে ঝুরি করে নিচ্ছি। ডিমটা কিন্তু একটু ছোট ছোট করে ঝুরি করে নিতে হবে। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডিমটাকে খুব সুন্দর করে ঝুরি করে নিয়েছি। আমার ডিমটা ঝুরি করে নেওয়া হয়ে গেছে। এখন এই ডিমটাকে আমি এই ম্যাশ করা আলুর মাঝে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডিমের জালি কাবাব বানাবো, যে কারণে এখানে কিন্তু ডিমের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফ চামচ থেকে একটু কম। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স ১ চা চামচ। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো ১/৪ চা চামচ। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এই চামচ দিয়ে কিন্তু এগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এগুলো যদি মেশানো ভালো না হয় তাহলে দেখবেন এক জায়গায় কিন্তু লবণের পরিমাণটা বেশি পড়ে যাবে, আবার অন্য জায়গায় কিন্তু কম হয়ে যাবে। আমার এগুলো মেশানো হয়ে গেছে। এখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে এই আলুর পুর হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে সমান করে নিচ্ছি। আর এটাকে হাত দিয়ে চেপে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিকে ঘুরে ঘুরে একটু সমান করে নিয়েছি। আমার এই পর্যায়ে কিন্তু একটি বানানো হয়ে গেছে। আর একইভাবে কিন্তু আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে কিন্তু আমি আবারও কিছুটা পরিমাণে আলুর পুর হাতে নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে এটাকেও গোল করে নিয়েছি। আমার এটা গোল করে নেওয়া হয়ে গেছে। আর একইভাবে কিন্তু সবগুলোকে আমি এখানে বানিয়ে নিয়েছি। এখন এগুলো কোট করার জন্য এখানে আমি আরেকটি বাটি নিয়েছি। আর এর মাঝে দিয়ে দিচ্ছি আমি একটি ডিম। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটি কাঁটা চামচ দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। কাঁটা চামচ দিয়ে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর ফেটানোর পর দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু বড় কোনো রকম লাঞ্চ নেই। এখন চামচটাকে উঠিয়ে নিচ্ছি। আর যে আলুর কাবাবটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে চুবিয়ে নিচ্ছি। এটাকে ভালোভাবে কোট করে নিয়ে তারপর তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর উপর থেকে কিছুটা পরিমাণে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তাহলে কিন্তু এর উপরটা খুবই জালিদার হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চতুর্দিকে একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর এগুলো কিন্তু চামচ দিয়ে গুছিয়ে নিচ্ছি। ডিমের জালিগুলো চতুর্দিক থেকে কিন্তু আমি এর উপরে উঠিয়ে নিয়েছি। এবার অপর পাশ করে উল্টিয়ে নিচ্ছি। দুপাশে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিতে হবে। আমার এ পর্যায়ে এটা ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এটা ভাজার পর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি কালার চলে এসেছে। একইভাবে আমি আরেকটি দিয়ে দিয়েছি। আর এর উপরেও কিন্তু আমি ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। এবার এই জালিগুলো আমি উপরে উঠিয়ে দিচ্ছি।
আমি চতুর্দিকে খুব সুন্দর করে উঠিয়ে নিয়েছি। এবার এটাকে উল্টিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এই ডিমের জালি কাবাব বানানোটা কতটা সহজ। আমার এটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে কিন্তু বাকি সবগুলোকে বানিয়ে নিব। আমি সবগুলো বানিয়ে এখানে উঠিয়ে নিয়েছি। আর ওঠানোর পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ এই জালি কাবাবগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তাহলে আমার এই রেসিপিটি এখানেই শেষ করছি। আরেকটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এরপর আমি একটি বেগুনের রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তার জন্য প্রথমে বাটিতে আমি একটি ছাঁকনি দিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে বেসন। বেসনটা আমি এই ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। বেসনটা যেকোনো কাজে ব্যবহার করেন না কেন যদি চেলে নেওয়া হয় তাহলে কিন্তু এটা খুবই ভালো হয়। আমি আরেক কাপ বেসন এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিন্তু এটা চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা চেলে নেওয়ার পর কিন্তু এর মাঝে ছোট, ছোট একটা দানা এটা কিন্তু বেরিয়ে এসেছে। এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ আর দিয়ে দিচ্ছি মরিচ, ধনিয়া গুঁড়ো, ভাজা মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরা। এবার সবগুলোকে আমি একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা ১ চামচ করে। এটাকেও মিশিয়ে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। পানি দিয়ে প্রথমে একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন রয়েছে। এটাকে কিন্তু আরেকটু ফেটিয়ে নিলে পাতলা হয়ে যাবে। এবার এটাকে আমি ৫ মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছেন এই ব্যাটারটা কিন্তু আর অনেকটাই পাতলা হয়েছে। যদি আপনাদের কাছে ব্যাটারটা ঘন মনে হয় তাহলে আরো সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে পারেন। আমি ব্যাটারটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর একটি আঙ্গুল দিয়ে কিন্তু এটা চেক করে দেখে নিচ্ছি। এখন আমি এখানে একটি বেগুন এরকম করে গোল করে কেটে নিয়েছি। আর বেগুনটা কিন্তু খুব বেশি মোটা করে কাটা যাবে না, আবার খুব বেশি পাতলা করেও কেটে নেওয়া যাবে না। এবার একটি দিয়ে আমি এই ব্যাটারের মাঝে ভালোভাবে দিয়ে দিচ্ছি। বেগুনটাকে ভালোভাবে কোট করে নিলে এই বেগুনিগুলো কিন্তু খুবই সুন্দর হবে। এখন এগুলোকে আমি এক এক করে তেলের মাঝে দিয়ে দিচ্ছি। আর তেলের মাঝে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। যখন এগুলো নিচ থেকে একটু কালার চলে এসেছে তখন এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আমার এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে এরকম সহজ, সহজ ইফতারি রেসিপি কিন্তু আরো অনেক আছে। চাইলে কিন্তু আপনারা দেখে আসতে পারেন। একইভাবে কিন্তু এই বেগুনিগুলোকেও আমি ভেজে নিয়েছি। আর সবগুলো কিন্তু এভাবেই ভেজে নিব। তাহলে দর্শক দেখতেই পাচ্ছেন বেগুনিগুলো কতটা ফুলকো আর মুচমুচে হয়েছে। আশা করছি আমার এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বেগুনের রেসিপিটি এখানেই শেষ করছি। এখন আমি নতুন আরেকটি রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি এখন বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেদ্ধ ডিমের চপ। এটা কিন্তু আলু ছাড়াই এই চপটা বানিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এখানে আরেকটি বাটি নিয়েছি। এই বাটির মাঝে দিয়ে দিচ্ছি আমি ১ কাপ পরিমাণে বেসন। তার সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ১ টেবিল চামচ, দিয়ে দিচ্ছি ১/৪ চা চামচ লবণ। আর দিয়ে দিচ্ছি ১/৪ চা চামচ থেকেও কম জিরা, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো ১/৪ চা চামচ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে।
এবার এই শুকনো উপকরণগুলোকে আমি একটি হ্যান্ড ডিশ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার এগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে ১ কাপ পানি নিয়েছি। ১ কাপ পানি আমি একবারে দিব না। একটু, একটু করে দিয়ে ঘন একটি ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু, একটু করে পানিটা দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। পানিটা যদি একবারে দেওয়া হয় তাহলে ব্যাটারটা কিন্তু পাতলাও হয়ে যেতে পারে। তাই অবশ্যই চেষ্টা করুন পানিটা একবারে না দিয়ে এরকম একটু, একটু করে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেওয়ার। এখানে আমি কতটুকু পানি দিয়েছি তা কিন্তু আপনারা দেখে বুঝতেই পারতেছেন। এখানে কিন্তু আমি ১ কাপ পানি থেকে একটু কম দিয়েছি। ১ কাপ পানি দিলে দেখা যাবে ব্যাটারটা কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু ১ কাপ থেকে একটু কম পানি দেওয়ার চেষ্টা করবেন। আর এটা কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আমার এগুলো ফেটানো হয়ে গেছে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা। এবার এই মিশ্রণের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এই বেসনের ব্যাটারের সাথে আমি সবগুলো উপকরণ কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন হ্যান্ড ডিশটাকে উঠিয়ে নিচ্ছি। এখন বেসনের ব্যাটারটাকে সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি ২ টি ডিম। ডিমটাকে সিদ্ধ করে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখন এই ডিমটাকে আমি একটি চাকু দিয়ে পিস করে কেটে নিচ্ছি। আমি এগুলো খুব বেশি ছোট করব না। একটি ডিম থেকে এরকম করে ৪ টি পিস করে নিচ্ছি। একইভাবে কিন্তু এই ডিমটাকেও আমি কেটে নিচ্ছি। আমি সবগুলো ডিম এখানে কেটে নিয়েছি। এখন আমি এখান থেকে একটি নিয়ে এই বেসনের ব্যাটারের মাঝে দিয়ে দিচ্ছি। এবার বেসনের ব্যাটারে দিয়ে এটাকে খুব ভালোভাবে কোট করে নিতে হবে। আমি খুব ভালোভাবে কোট করে নিয়েছি আর এগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যে কয়টি দিয়ে ভেজে নেওয়া যাবে আমি সে কয়টি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে যখন এগুলো নিচ থেকে কালার চলে এসেছে তখন এগুলোকে খুব ভালোভাবে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টে খুব সুন্দর একটি কালার করে ভেজে নিয়েছি। আর ভাজার পর দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা সুন্দর কালার চলে এসেছে। আমার এ পর্যায়ে এগুলো ভাজা হয়ে গেছে আর সবগুলো ভেজে কিন্তু আমি উঠিয়ে নিয়েছি। ওঠানোর পর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ এই ইফতারি রেসিপিটি কিন্তু খুবই ভালো হয়েছে। তাহলে এই ডিমের রেসিপিটি আমি এখানেই শেষ করছি। এরপরে আমি নতুন আরেকটি রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখন তৈরি করে দেখাবো একটি বুন্দিয়ার রেসিপি। এই বুন্দিয়াটা কিন্তু বানানো খুবই সহজ। তার জন্য প্রথমে এখানে একটি বাটি নিয়েছি আর এর মাঝে একটি ছাঁকনি নিয়েছি। এখন এর মাঝে আমি ১ কাপ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। এখন এই ছাঁকনি দিয়ে আমি বেসনটাকে একটু ছেঁকে নিচ্ছি বা চেলে নিচ্ছি। বেসনটা চেলে নিলে দেখা যাবে বেসনের মাঝে যে ছোট, ছোট দানা থাকে এগুলো কিন্তু বের হয়ে যাবে। আর এগুলো বের করে নিলে কিন্তু বুন্দিয়াটা খুবই ভালো আসবে। দেখতে পাচ্ছেন এর মাঝে কিন্তু ছোট, ছোট দানা বেরিয়ে এসেছে। এখন এগুলোকে আমি সাইডে রেখে দিচ্ছি। আমি এগুলো কিন্তু ফেলে দিব না। এগুলো যখন আমি পেঁয়াজু বানাবো তখন কিন্তু পেঁয়াজের সাথে এগুলো মিক্স করে নিব। আমি এখানে ২ কাপ বেসন নিয়েছি আর ২ কাপ বেসন দিয়ে দেখবেন অনেকগুলো বুন্দিয়া তৈরি হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি ১/২ চামচের মতো লবণ। আর দিয়ে দিচ্ছি ১/২ কাপ পানি। প্রথমে আমি ১/২ কাপ পানি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি।
এরপর এখানে আমি আরো ১ কাপ পানি নিয়েছি। আর এই ১ কাপ পানি আমি একবারে দিব না। প্রথমে কিছুটা পানি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। এই বুন্দিয়ার ব্যাটারটা কিন্তু একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর আমি আরো কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও এটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমি এই বেসনের ব্যাটারটা প্রায় ২ থেকে ৩ মিনিটের মতো এভাবে ফেটিয়ে নিয়েছি। বেসনের ব্যাটারটা যত ফেটাবেন বুন্দিয়াগুলো কিন্তু ততটাই সফট হবে। আমার এই পর্যায়ে এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখন হ্যান্ড ডিশটাকে উঠিয়ে নিচ্ছি। এখানে আমি আরেকটি চামচ ব্যবহার করেছি। এই চামচ দিয়ে কিন্তু আমি আবারও কিছুক্ষণ এভাবে ফেটিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা কালার ব্যবহার করব, যে কারণে আমি কিছুটা পরিমাণে ব্যাটার উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এগুলো কিন্তু এক কালারও বানিয়ে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অরেঞ্জ কালার। এই কালারটা দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কালারটা কিন্তু এই বেসনের ব্যাটারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর সামান্য পরিমাণে ব্যাটার দিয়ে এটাকে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। আর এই বুন্দিয়াটা বানানোর জন্য এখানে আমি একটি ছাঁকনি ব্যবহার করেছি। এখন এই ছাঁকনির মাঝে আমি কিছুটা পরিমাণ করে দিয়ে দিচ্ছি। আর এগুলো দেওয়ার সাথে সাথে দেখতেছেন এগুলো পড়ে কিন্তু উপরে ভেসে উঠেছে। এখানে কিন্তু প্রায় আমি ২ চামচের মতো দিয়ে দিয়েছি। এবার এগুলোকে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এগুলো কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার প্রয়োজন নেই। ১ থেকে ২ মিনিটের মতো ভেজে নিলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর কালার হয়ে এসেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। আমি যে অরেঞ্জ কালারটা ব্যবহার করেছিলাম সেটা ভেজে নিয়েছি। এখন আমি যে সাদা করে বানিয়েছিলাম সেটা ভেজে দিয়ে দিচ্ছি। আবারও একইভাবে কিন্তু আমি আরো কিছু ব্যাটার এর মাঝে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এগুলো ছাঁকনির উপরে দেওয়ার পরে কিন্তু পড়ে যাচ্ছে আর পরে কিন্তু এগুলো ফুলে উঠেছে। এই বুন্দিগুলোকেও আমি ১ থেকে ২ মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। আর ভাজার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়ে এসেছে। যখন এরকম কালার হয়ে আসবে তখন এই বুন্দিয়াগুলোকে আমি উঠিয়ে নিব। আমার বুন্দিয়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই বুন্দিয়াগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি। এভাবে বুন্দিয়াগুলো যদি বাসায় তৈরি করেন তাহলে দেখবেন আর কখনো কিন্তু দোকান থেকে কিনে নিয়ে আসতে হবে না। আমি সবগুলো বুন্দিয়া কিন্তু এখানে ভেজে উঠিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন ২ কাপ বেসন থেকে কতগুলো বুন্দিয়া বানিয়ে নিয়েছি। আমি এই বুন্দিয়াগুলো কিন্তু পুরোটা একদিনের শিরাতে দিব না। আমি প্রতিদিন কিন্তু একটু, একটু করে শিরাতে দিয়ে দিচ্ছি। আমি ১ম এ কিন্তু একটু বেশি করে শিরাতে দিয়ে দিব। তারপরে কিন্তু এগুলো অল্প করে, করে শিরা বানিয়ে নিব। আর এই শিরা বানানোর জন্য এখানে আমি ১/২ কাপ চিনি নিয়েছি। এর মাঝে দিয়ে দিচ্ছি ১/২ কাপ পরিমাণে পানি। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ৩ টি সাদা এলাচ। এবার এই চিনিটাকে পানির সাথে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এই চিনিটা কিন্তু গলিয়ে ভালোভাবে শিরা তৈরি করে নিয়েছি। আর শিরাটা যখন এরকম আঠালো হয়ে আসবে
তখন এখান থেকে আমি কিছুটা পরিমাণে বুন্দা দিয়ে দিচ্ছি। এই বুন্দাটা দেওয়ার পরে কিন্তু আর বেশি সময় জাল করে নেওয়ার প্রয়োজন নাই। ১ মিনিটের মতো জাল করে নিলে কিন্তু এই বুন্দাগুলো খুব সুন্দরভাবে শিরাটা খেয়ে নিবে। দেখতে পাচ্ছেন আমি ১ মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। আর এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন শিরাগুলো কিন্তু সবগুলোই খেয়ে নিয়েছে। আশা করছি আমার আজকের এই বুন্দিয়ার রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নিয়মিত রেসিপির সাথে থাকবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।